আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামীর আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত দেশবাসী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনারা সূচনাতেই আমাদের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারির কাছ থেকে শুনলেন, বাংলাদেশ জামাত ইসলামী সবসময়ই সমকালীন পরিস্থিতির উপরে তার বক্তব্য, সংবাদ সম্মেলন, প্রেস ব্রিফিং অথবা অফিসিয়াল প্রেস রিলিজের মাধ্যমে আমরা ব্যক্ত করে থাকি আমাদের প্রতিক্রিয়া। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সংকট জাতীয় জীবনে 24শে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন পূরণের পথে হাঁটছিলাম, আমাদের সহস্রাধিক শহীদ, 20-30 হাজার আহত, ক্ষতবিক্ষত, রক্তাক্ত, পঙ্গু, চোখ নাই, পা নাই, হাত নাই, এই ধরনের জুলাই যোদ্ধাদের আত্মদানের বিনিময়ে আমরা সেই বাংলাদেশে চেয়েছিলাম। জাতির কাছে এখন প্রশ্ন তৈরি হয়েছে যে প্রায় 18 মাস পর একটা নির্বাচন হলো, নির্বাচন পরে আরও 5 মাস প্রায় অতিবাহিত হলো। সেই স্বপ্ন কি আমরা পূরণের দিকে যাচ্ছি, না সামনে নিরাশার একটা ধূম্র জাল আমাদেরকে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধতে যাচ্ছে? জুলাই সনদ এর ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় কার্যকর না করার মধ্য দিয়ে প্রকাশ্য জাতির সামনে ক্ষমতাসীন দল তার অঙ্গীকারকে ভঙ্গ করল। এটা নিয়ে 11 দলীয় ঐক্য তথা বাংলাদেশ জামাত ইসলামীও সারা দেশব্যাপী লাগাতার কর্মসূচি পালন অব্যাহত রেখেছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী আমরা এই জুলাইতে পালন করছি। সারা দেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন সে সমস্ত সংগঠন, সংস্থা, রাজনৈতিক দল, নির্বাচনী জোট, ইভেন সরকারও কিছু ছোটোখাটো কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে। আমাদের এই 5ই আগস্ট পর্যন্ত 36 জুলাইয়ের এই নানান কর্মসূচিতে মর্মস্পর্শী স্মৃতিগুলো ভেসে আসছে। জুলাইয়ের চেতনা কি অঙ্গীকার আমাদের ছিল, বারবার মনে পড়ছে যে এত রক্তদান, এত আন্দোলন সবটা কি বৃথা চলে যাবে কিনা। দ্বিতীয় বার্ষিকীতে আজকে জাতির সামনে সেই প্রশ্ন তৈরি হয়েছে। এমনই প্রেক্ষাপটে খুব দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক এবং একটা হতাশাব্যঞ্জক বিষয় যা নির্বাচনের পর শুরু হয়েছিল, আমরা বারবার জামাত ইসলামী পার্লামেন্টের বাইরেও আমরা বলেছি এবং পার্লামেন্টের অভ্যন্তরে আমাদের নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সংসদে তার বিভিন্ন সময়কার বক্তব্যে ব্যাপকভাবে সেসব বিষয়গুলো তুলে ধরছেন। সেটা হচ্ছে ক্ষমতাসীন দল বিএনপি তার নির্বাচনী অঙ্গীকার, প্রতিশ্রুতি, ইভেন তাদের 31 দফায় যে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে সব কিছুকে ভঙ্গ করে তারা যেমন সংবিধান সংস্কার কমিশন থেকে ফিরে আসলো তাদের 31 দফার প্রথম পয়েন্ট থেকে। মিডিয়া কর্মী হিসেবে আপনাদের কাছে বিএনপির 31 দফা আছে সবার কাছে। আজকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এমন একটা বিষয় আপনাদের উপস্থাপন করব, সেটা হচ্ছে নির্লজ্জভাবে দলীয়করণ। প্রশাসনের বিভিন্ন পদে, সাংবিধানিক পদে, প্রশাসনিক পদে, সংবিধিবদ্ধ পদে, সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, কিভাবে এত অল্প সময়ে ক্ষমতাসীন একটি দল জাতির সাথে কৃত তার অঙ্গীকারকে খেলাফ করতে পারে, ভঙ্গ করতে পারে। আপনারাও তার সাক্ষী আছেন, আমরাও তার কিছু দৃষ্টান্ত আজকে পেশ করব এবং তীব্রভাবে এর প্রতিবাদ আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানাবো এবং সরকারকে এই অপরিণামদর্শী পথ থেকে ফিরে আসার জন্য আমরা আহ্বান জানাব।
এবং কমনলি আপনারা দেখছেন নির্বাচনের পরে বাংলাদেশের সকল জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, ইভেন বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত কিছু প্রতিষ্ঠানে দলীয় লোকজন, নির্ভেজালভাবে দলীয় লোকজন তারা নিয়োগ দিচ্ছে। স্লোগানে তারা বলেছেন সবার আগে বাংলাদেশ, কিন্তু এত বড় একটা জাতীয় সংসদ, এই দেশে এতগুলো রাজনৈতিক দল, পার্লামেন্টে একটা বিশাল অপোজিশন পার্টি সেখানে আছে, নির্বাচনের অব্যবহিত পরে তার উচিত ছিল স্থানীয় সরকারের নির্বাচন তো আমরা আগেই দাবি করেছিলাম যে বিফোর পার্লামেন্ট লোকাল গভর্নমেন্ট ইলেকশন দেন, কিন্তু বিএনপির কারণে সেটা হলো না। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং, লন্ডন কনস্পিরেসির মধ্য দিয়ে গণভোট আগে করতে দিল না, একই দিনে গণভোট, জাতীয় ভোট, স্থানীয় সরকারও আগে হলো না, যে কারণে আজকে গণভোটের রায় না মানার একটা সর্বনাশা পথে তারা কৌশলে হাঁটছে। সংবিধান সংস্কার পরিষদের রাষ্ট্রপতির আদেশকে অ্যাভয়েড করে, আইন ভঙ্গ করে, পার্লামেন্টে অন্যায়ভাবে সংবিধান সংস্কার না করে সংশোধনের নামে একটা প্রহসনের পরিকল্পনা তারা করছে। তো ফলে এই সব জায়গাতে তাদের দলীয় নেতাকর্মীদের নিয়োগ দিয়েছেন উন্নয়ন কর্তৃপক্ষগুলোতে, সিটি কর্পোরেশনগুলোতে, ওয়াসা। মানুষ বিস্মিত হচ্ছে। আমি দলীয়করণের বিরুদ্ধে, স্বচ্ছ এইসব প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে তাদের 31 দফায় তারা যে অঙ্গীকারটা করেছে, আমি সেটা একটু শুধু পড়ে শুনবো আপনাদেরকে, তারপরে সুনির্দিষ্ট কিছু দলিল আপনাদেরকে দেব। তাদের ঘোষিত 31 দফার 9ম দফা আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। 9ম দফাতে তারা বলছেন, স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন। প্রশ্ন, সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া, সেন্টেন্সটা খেয়াল করবেন, বিএনপির 31 দফার 9ম দফায়, সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করিবার লক্ষ্যে এই সকল প্রতিষ্ঠানে আইনি সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা হইবে। এটা তাদের অঙ্গীকার। সংকীর্ণ দলীয়করণের ঊর্ধ্বে উঠবেন তারা, কিন্তু সংকীর্ণতাবাদ 100% দলীয়করণের মধ্যে থেকে ওনারা এখন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। জাতীয় নির্বাচনের পর ঠিক আছে, সিটি কর্পোরেশনগুলো শূন্য, জেলা পরিষদ, বিভিন্ন জায়গায় আপনার স্থানীয় নির্বাচন দিতে পারতেন। বাংলাদেশের সংবিধানে পরিষ্কার বলা আছে, স্থানীয় সরকারের সকল স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারাই স্থানীয় সরকার শাসিত হবে, এটা আমাদের কনস্টিটিউশনে বলা আছে। উনি ইলেকশন দিয়ে দিতে পারতেন, কিন্তু নির্বাচন না দিয়ে আপনি প্রশাসক দিলেন। প্রশাসক তো ছিলই, এই যে সব সিটি কর্পোরেশন প্রশাসক একজন ছিল, সেটাকে সরাই দিয়ে আপনি আবার দলীয় লোকজন দিলেন। আর সারা দেশে আপনি এত রাজনৈতিক দল নিবন্ধিত, পার্লামেন্টে এত দল, একটা দল খুঁজে পেলেন না, সব বিএনপি পাইলেন। ঠিক আছে না, ইলেকশন দেবো, তার আগে আমরা সবাই মিলে দিচ্ছি যখন তখন। সবার আগে বাংলাদেশ তো সবাইকে মিলেমিশে করি না, সবার আগে বিএনপি, তার আগে এমপি। এগুলো হচ্ছে 31 দফার 9ম দফায় ঘোষিত সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া। এটা আপনাদেরকে রেফার করলাম। এখন আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো নজর রেখেছেন, গতকালকে 3 জন ছাত্র দলের নেতাকে তারা নিয়োগ দিয়েছে। 1 নম্বর আব্দুল্লাহ আল নোমান, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি, তাকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ডেপুটি ডাইরেক্টর করেছেন 6th গ্রেডে, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশে। 2 নম্বর ঢাকা মহানগরী ছাত্রদলের দক্ষিণের সহসভাপতি মেহেদি হাসান আবির, তাকে নিয়োগ দেওয়া হয়েছে মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষ, এটা একটা ডেভেলপমেন্ট অথরিটি।
গুরুত্বপূর্ণ হাব বাংলাদেশের উন্নয়নের জন্য, সেখানে তাকে ডেপুটি ডাইরেক্টর করা হয়েছে 6th গ্রেড। 3 নম্বর রাকিবুল হাসান রাকিব, সে ঢাকা কলেজের ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি। এনজিও বিষয়ক ব্যুরোর ডেপুটি ডাইরেক্টর 6th গ্রেড। এই 3টা নিয়োগ তারা গতকালকে করেছে। আর কালকের মধ্যে আরও কিছু নিয়োগের খবর আপনাদের কাছে আমি দিচ্ছি। সবচেয়ে মানুষকে বিস্মিত করেছে, নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব পদে 1 বছরের চুক্তিতে জনাব শামসুল আলম নামে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এর আগে স্টেটমেন্ট করে তাতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করে আমরা 26 তারিখে তার নিন্দা করেছি। এবং চিহ্নিত দলীয় ব্যক্তিত্ব তিনি। নির্বাচন কমিশন একটি অতি সংবেদনশীল এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, সবাই আপনারা জানেন, যার মূল ভিত্তি হল শতভাগ নিরপেক্ষতা এবং জনগণের আস্থা। ইলেকশন কমিশন যদি নিরপেক্ষ না হয় তো বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের ভিত্তিটাই নষ্ট হয়ে যায়। কিন্তু অতি সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব পদে শামসুল আলমকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, যিনি বিএনপির কর্মকাণ্ডের সাথে সরাসরি যুক্ত ছিলেন অতীতে, এবং তিনি অবসরের পরে বিএনপির একটা নির্দিষ্ট কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সে কি কমিটি আপনাদেরকে আমি তথ্য দিচ্ছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে গঠিত সংসদীয় আসনের পুনর্বিন্যাস একটা কমিটি ছিল। সেই কমিটির সদস্য ছিলেন এই শামসুল আলম। তাকে অতিরিক্ত সচিব হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। স্পষ্ট একজন দলীয়। আমাদের দুঃখের সাথে এইসব ব্যাপারে যখন কথা বলা হয়, বিএনপির মহাসচিব সহ 2-1 জন ব্যাখ্যা দেন, যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইস্যুতে তিনি বিএনপির একটা পলিসি মেকিং জায়গা আছে, না ওটা দলীয় খুব গুরুত্বপূর্ণ জায়গা না, দলের নীতি নির্ধারণের জায়গা। এই যে শামসুল আলম সাহেব নির্বাচনের আসনগুলোর পুনর্বিন্যাস কমিটির মেম্বার, এ কি ছোটোখাটো? সেখানকে থেকে অবসরের পরে তাকে নিয়ে আসা হয়েছে অ্যাডিশনাল সেক্রেটারি, ইলেকশন কমিশন সেক্রেটারিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তার বয়স এখন 67 বছর। তো আমি সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ জানাবো যে বিএনপির রাজনীতিতে জড়ানো 67 বছর বয়সী একজন ব্যক্তিকে পুনরায় স্পর্শকাতর এই প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা কি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে? সামনে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার অতিরিক্ত সচিবের কিন্তু ডাইরেক্ট ভূমিকা থাকে। ফলে বিএনপির এজেন্ডা বাস্তবায়নে তিনি আগেও সোচ্চার ছিলেন, ওখানে বসে তিনি কিন্তু বিএনপির এজেন্ডা বাস্তবায়নের ভূমিকা পালন করবেন। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। আরও নিন্দা জানাই কি, এই নিয়োগের পর বিএনপির মিডিয়া সেল, একটা মিডিয়া সেল আছে, তারা রীতিমতো এমনভাবে প্রচার এনজয় করতেছেন, উৎসব মুখর পরিবেশে, কি যেন একটা মহা বিজয় তারা করেছেন। ফলে ইলেকশন কমিশনকে একটা আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করার জন্য এইভাবে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, যেগুলো নজিরবিহীন ঘটনা। কি করে এই সরকারের পরিচালনায়, এই ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে আগামী স্থানীয় সরকার নির্বাচনের যে কথা শোনা যাচ্ছে, তা কি করে নিরপেক্ষ হতে পারে, গ্রহণযোগ্য হতে পারে, স্বচ্ছ হতে পারে? ফলে আমরা অবিলম্বে এই শামসুল আলম সাহেবের নিয়োগ বাতিল দাবি করছি। তা না হলে স্থানীয় সরকার নির্বাচন দারুণভাবে প্রশ্নবিদ্ধ। এই নির্বাচনে সুষ্ঠু যেহেতু হবে না, ফলে অংশগ্রহণ করা নিয়েই তখন বিরোধী দলকে আবার ভাবতে হবে। দেখেন, আমি আজকে সব মিলিয়ে কয়েকজনের নাম এবং কোন পদে বিএনপির তিনি ছিলেন এবং কোন পদে নিয়োগ দেওয়া হলো বাই নেম আমি আপনাদের কাছে স্পেসিফিক উল্লেখ করছি। আপনারা রেকর্ড করছেন, অনেকে নোট করতে পারেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপির ছিলেন রাশেদুল হক। তাকে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে, ম্যানেজিং ডিরেক্টর। এটিএম আব্দুল বারী ড্যানি, তিনি সহধর্ম বিষয়ক সম্পাদক বিএনপির ছিলেন। তাকে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, যেটাকে BIWTC বলা হয়, ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন, তার
চেয়ারম্যান বানানো হয়েছে। শামসুল আলম কথা তো বললাম, অ্যাডিশনাল সেক্রেটারি। আব্দুল খালেক রংপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, তাকে নিয়োগ দেওয়া হয়েছে স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের, তাকে চেয়ারম্যান করা হয়েছে। স্বায়ত্তশাসিত সংস্থা, দেখলেন তো বিএনপির ৩১ দফার ৯ম দফা পড়ে শোনালাম। স্বায়ত্তশাসিত বিধিবদ্ধ সাংবিধানিক কোনো সংস্থায় সম্পূর্ণ দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে উন্নয়ন করবেন, তো এখানে ১০০% দলীয় সংকীর্ণতার মধ্যে ঢুকে এটা করছেন। কাজী রওনকুল ইসলাম টিপু বিএনপির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, তাকে বানানো হয়েছে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, তার ম্যানেজিং ডিরেক্টর এমডি। এরপরে বেনজির আহমদ ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বিএনপির, তাকে বিসিক যেটা আছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছে। কত গুরুত্বপূর্ণ পদ! বাংলাদেশের সব জেলায় বিসিকের শিল্পনগরীগুলো আছে, সেখানে ছোট ক্ষুদ্র ইন্ডাস্ট্রি, সেখানে বিনিয়োগ, নানান বেনিফিশিয়ারি পার্টিকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, এগুলোর মূল সে সমস্ত জায়গা বিনিয়োগ কর্তৃপক্ষ, মহেশখালী বিনিয়োগ কর্তৃপক্ষ, অমুক কর্তৃপক্ষ, বিসিক, স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, আভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ, সব জায়গায় হচ্ছে ব্যবসা। তো এগুলো আমরা শুনি, দেখি, আর আওয়ামী লীগের আমলের দলীয়করণ দুর্নীতির মহা জমজমাট যে হাট বাজার বসাইছিল, এখন তো 5 মাসেই তো আমরা এখন সেই হাট বাজারের আলামত দেখতে পাচ্ছি। নেক্সট, শেষ হয়নি, আরো 6 জন আছে। মোসাদ্দেক হোসেন বুলবুল, খুব পরিচিত লোক, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহীর মেয়র ছিল, খেয়াল আছে তো আপনাদের। তাকে কোথায় বসিয়েছেন? বিএফআইডিসি, যেটাকে বলা হয় বন শিল্প উন্নয়ন কর্পোরেশন, এটা একটা সরকারের স্বায়ত্তশাসিত সংস্থা। বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন, তার চেয়ারম্যান করা হয়েছে মোসাদ্দেক হোসেন বুলবুল। নেক্সট, মোহাম্মদ কামরুজ্জামান, সাবেক কেন্দ্রীয় সহসভাপতি, দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত ছিলেন যুব দলের, তাকে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব করা হয়েছে। জাতীয় সমাজ কল্যাণ পরিষদ সোশ্যাল ওয়েলফেয়ার এবং চ্যারিটেবল কাজের প্রচুর ফান্ড, এখানে ওনাকে নির্বাহী সচিব করা হয়েছে। সালাউদ্দিন সরকার, যিনি জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির কার্যকরী সভাপতি ছিলেন, তাকে সরকারের শ্রম মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, যেখান থেকে শ্রমিকদেরকে নানান চ্যারিটি, সোশ্যাল ওয়েলফেয়ার জাতীয় নানান ধরনের সহযোগিতার ফান্ড দেওয়া হয়, তার উনি ডিজি, মহাপরিচালক, ডিরেক্টর জেনারেল করা হয়েছে। চিন্তা করতে পারেন, সবার আগে বাংলাদেশ, সবার আগে বিএনপি এবং তার লোকজন। ফান্ড কোথায়, টাকা কোথায়, লুটপাটের বাজার কোনটা, সব বাজারের ইজারাদারি ওনাদের থাকতে হবে। নেক্সট, শামসুজ্জামান সুরুজ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি, তাকে কোথায় নেওয়া হয়েছে? চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, তার চেয়ারম্যান করা হয়েছে। জাকির হোসেন সিদ্দিকী, সাবেক কেন্দ্রীয় সহসভাপতি যুব দলের, তাকে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান, সব গুরুত্বপূর্ণ বড় বড় জায়গা তাঁত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। মামুন হাসান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপির, তাকে বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান, বিজেসি, বাংলাদেশ জুট কর্পোরেশন, খুব গুরুত্বপূর্ণ। জুট, চিনি, শিল্প, খাদ্য, আভ্যন্তরীণ নৌ চলাচল, বিসি, স্টিল ইঞ্জিনিয়ারিং, মোটামুটি হাট বাজারগুলো আর নাই, চাঁদাবাজির সব মার্কেট, যাদের স্লোগান হলো সবার আগে বাংলাদেশ, সবার আগে বিএনপি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমি এর 2-1টা কপি দেবো, আপনারা প্রয়োজনে ফটো করে নিতে পারবেন, আপনারা হয়তো রেকর্ড করছেন। তো আমাদের কথা হলো যে একেবারে দলীয়করণ তো হয়ে গেল, ইলেকশন কমিশনের এডিশনাল সেক্রেটারি, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এমন একজন নীতি নির্ধারণী ব্যক্তিকে, যিনি বিএনপির পারপাস সার্ভ করেছেন, ওখানে এসে তিনি ইলেকশনটাকে কি করে বিএনপির ঘরে নেবেন দলীয়করণ করে, সেই ষড়যন্ত্রের জন্য এখানে বসানো হয়েছে। আমরা আজকে এই যে ছাত্র দলের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত 67 বছর বয়সী, যিনি নজরুল ইসলাম খান ভাই, আমাদের খুব সিনিয়র একজন রাজনৈতিক নেতা, তিনি অসুস্থ, তার সঙ্গে কাজ করেছেন। তিনি তো পলিটিক্যাল লিডার করবেনই, কিন্তু আসন পুনর্বিন্যাস কমিটির দলীয়
পলিসি মেকিং জায়গায় তিনি ছিলেন, শামসুল আলম, সেই লোককে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা আজকে তাকে সহ এই সমস্ত রাজনৈতিক নিয়োগ বাতিল করতে অনুরোধ করছি। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না। জনগণের কাছে যে বার্তা যাচ্ছে, তাতে যে জন্য জুলাই অভ্যুত্থানের এত রক্ত, এত আন্দোলন, দুর্নীতিমুক্ত, দলীয়করণ মুক্ত, ভিন্ন মতের বিরুদ্ধে দমনপীড়ন হবে না, কত কথা আমরা বলেছি। বৈষম্যহীন মেধার ভিত্তিতে চাকরি বাকরিতে এখন আর ইন্টারভিউ আর মেধার দরকার নাই। বিএনপির একটা পোর্টফোলিও, ছাত্রদলের একটা পোস্ট হোল্ড করতে পারলেই ওটি কোয়ালিফিকেশন। এটাই এখন বোঝা যাচ্ছে। তাহলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যত বক্তৃতা করেছি, আওয়ামী লীগ সব দলীয়করণ করলো, সব ছাত্রলীগ বসাইলো, শুধু নামটা পাল্টে গেছে, চরিত্র সব এখন ঠিক হয়ে গেছে। বেশি দীর্ঘ আর বক্তব্য রাখবেন। আমার নেতৃবৃন্দ পাশে আছেন, আপনারা সকলের পরিচয় জেনেছেন। আমাদের সহকারী সেক্রেটারি বৃন্দ মৌলানা এটিএম মাসুম, হামিদুর রহমান আজাদ, মৌলানা আব্দুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, আমাদের মিডিয়া উইংসের সদস্য জাহিদুল ইসলাম, সবাই আছেন। আপনাদের কাছে এটা আমি বক্তব্য রাখলাম। কোনো প্রশ্ন আপনাদের নিশ্চয়ই থাকবে, আমাদের সাথীরা প্রশ্ন উত্তরে আমাদেরকে সহযোগিতা করবেন, এক একজন করে বলবেন। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।